অধ্যায় ডালির অনুমান। পরদিন বিকেলের মধ্যেই ক্লাইন মোরেত্তির শরীর থেকে ক্লান্তির শেষ চিহ্নটুকুও মিলিয়ে গেল। দৃঢ় পায়ে হেঁটে সে ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানির দরজা ঠেলে ভেতরে ঢুকল। শুভ সকাল ক্লাইন। আজকের আবহাওয়া কি চমৎকার, তাই না? এই ঠান্ডা ঠান্ডা বাতাসে আজ রাতের ভোজের কথা ভাবতেই মন ভালো হয়ে যাচ্ছে। রিসেপশন ডেস্কের পেছন থেকে হালকা সবুজ পোশাক পরা রোজান হাসি মুখে তাকে স্বাগত জানাল। ক্লাইন ইচ্ছে করেই নিজের পেটে হাত দিয়ে বলল, মিস রোজান, এত সকালে ভোজের কথা তুললে তো সমস্যা। আজকের মিশনের কথা ভেবেই আমার মাথা ভারী হয়ে আছে। শুধু চাইছি সন্ধ্যাটা যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুক। আমিও তাই চাইছি। রোজান খিলখিল করে হাসল। একটু পরে সে ডানে বাঁয়ে তাকাল, তারপর ক্লাইনকে কাছে আসার ইশারা করল। গলা নামিয়ে বলল, একটু আগে ম্যাডাম ডালির সঙ্গে দেখা হল। স্পিরিট মিডিয়াম ম্যাডাম ডালি? ক্লাইন অবাক হয়ে জিজ্ঞেস করল। আওয়া কাউন্টির সবচেয়ে বিখ্যাত স্পিরিট মিডিয়াম ইনমাড হারবারে থাকেন। টিনজেন থেকে সেটা মোটেও কাছে নয়। রোজান মাথা নাড়ল, কিন্তু উনি এখন চলে গেছেন। উনি হলেন আমার আদর্শ বিয়ন্ডার। যদি আমি স্পিরিট মিডিয়াম হতাম, তাহলে টিনজেন ছেড়ে একা একা সারা দুনিয়া ঘুরে বেড়াতাম। ইন্টিসে যেতাম, ফেইশাকে যেতাম, ফেইনাপ্টারে যেতাম, দক্ষিণ মহাদেশে যেতাম। বিশাল সব তৃণভূমি, আদিম বনজঙ্গল, বরফ ঢাকা সমতল। মেয়েটা কি নাইট হক্সের নিয়মকানুনের কথা ভুলে গেছে? ক্লাইন মনে মনে একটু হাসল। ম্যাডাম ডালিকেও কিন্তু আবেদন করে অনুমতি নিয়েই এনমাড হারবার ছেড়ে আসতে হয়। সেটা আমি জানি, কিন্তু এখন মনে করিয়ে দিয়ে আমার স্বপ্ন ভেঙে দিতে হবে? রোজান বিরক্ত মুখে বলল। তারপর নিজেই একটু থেমে যোগ করল, আসলে আমি কখনো বিয়ন্ডার হতাম না। ওটা বড় বেশি বিপজ্জনক। কখন কোথা থেকে গুলি এসে মেরে ফেলবে কে জানে। আমি যা দেখেছি, বিয়ন্ডার মানে হল নিজে একটু দানব হয়ে অন্য দানবদের সঙ্গে লড়াই করা। আর্চবিশপ চানিস বলেছিলেন, আমরা রক্ষক, কিন্তু একই সঙ্গে একদল হতভাগ্য মানুষও বটে, যারা অনন্তকাল ধরে হুমকি আর উন্মাদনার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। ক্লাইন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। কথাটা তার মনে গভীরভাবে গেঁথে গিয়েছিল। অতল গহ্বরের বিরুদ্ধে লড়তে হলে সেই গহ্বরের দূষণটুকুও সহ্য করতে হয়। দুজনেই একসঙ্গে চুপ হয়ে গেল। নীরবতা ভাঙল। রোজান পার্টিশনের দিকে ঠোঁট উল্টে বলল, ক্যাপ্টেন বলেছেন তুমি এলে যেন তার সঙ্গে দেখা করো। ঠিক আছে। টুপি আর ছড়ি হাতে নিয়ে ক্লাইন পার্টিশন পেরিয়ে ডানের অফিসে গেল। দরজায় টোকা দিয়ে ভেতরে ঢুকল। গভীর শান্ত ধূসর চোখ, উঁচু কপাল, মধ্যবয়সী ভদ্রলোক ডান স্মিথ কফির কাপটা নামিয়ে রেখে হেসে বললেন, ডালি এসেছিল। অবাক হয়নি। রোজান মাত্র বলল। ক্লাইন হেসে উত্তর দিল। ডান হাসির জায়গায় একটা দীর্ঘশ্বাস ফেললেন। ডালিকে ব্যাকল্যান্ড ডায়োসিসে বদলি করা হয়েছে। দুনিয়ার সবচেয়ে ব্যস্ত আর ঘিঞ্জি শহর। সেখানে বিয়ন্ডারদের সংখ্যা সবচেয়ে বেশি, সুযোগও সবচেয়ে বেশি। আর্চবিশপ বা সিনিয়র ডিকন হওয়ার সম্ভাবনা আমার চেয়ে ওর অনেক বেশি। কেন? ক্লাইন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করতে করতে একটা চেয়ার টেনে বসল। ডান প্রায় ২০ সেকেন্ড ভেবে উত্তর দিলেন, সিকোয়েন্স পোর্শন আয়ত্ত করার ব্যাপারে ওর একটা অনন্য প্রতিভা আছে। নাইট হক্সের অভ্যন্তরীণ নিয়মের কথা আগেই বলেছিলাম। পরের সিকোয়েন্সের পোর্শন খেতে হলে ৩ বছর অপেক্ষা করতে হয়, কঠোর পরীক্ষায় পাশ করতে হয়, যাতে কেউ নিয়ন্ত্রণ হারিয়ে না ফেলে। কিন্তু সাধারণত ৩ বছর যথেষ্ট না। স্লিপলেস থেকে মিডনাইট পোয়েট হতে আমার ৩ বছর গেছে। মিডনাইট পোয়েট থেকে নাইটম্যার হতে গেছে ৯ বছর, পুরো ৯ বছর। আর নাইটম্যার থেকে সিকোয়েন্স 6-এ যাওয়ার জন্য ইতিমধ্যে ৩ বছর হয়ে গেছে। আর কত বছর লাগবে জানি না। বয়স বাড়লে শরীর দুর্বল হয়, শক্তি কমে আসে। তখন লুকানো বিপদগুলো কাটিয়ে উঠলেও আর এগোনো ঠিক না। কারণ সে অবস্থায় নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি এতটাই বেশি যে কেউই ওই ঝুঁকি নিতে রাজি হয় না। ডালির ব্যাপারটা আলাদা। কর্পস কালেক্টর হওয়ার মাত্র ১ বছর পর সে একটা বিশেষ আবেদন করল, সঙ্গে সঙ্গে পরের পোষণ নিতে চাইল। অবাক করা ব্যাপার হল, সে আরও কঠোর পরীক্ষায় পাশ করে গ্রেভডিগার পোষণ পেয়ে গেল। গ্রেভডিগার থেকে স্পিরিট মিডিয়াম হতে আরও মাত্র ১ বছর। এবছর ওর বিয়ন্ডার হওয়ার ৫ বছর পূর্ণ হবে। বয়স মাত্র ২৪, সামনে অনেক সুযোগ। ক্লুতে দেখলে আওয়া কাউন্টির সবচেয়ে বিখ্যাত স্পিরিট মিডিয়াম, কিন্তু সত্যি সত্যিই সে একজন আসল স্পিরিট মিডিয়াম মানে ব্যাপারটা কি অভিনয়? ওল্ড নীল কোন একদিন বলেছিল ম্যাডাম ডালির এরকম প্রবণতা আছে। ক্লাইন মনে হল সে মূল কারণটা ধরতে পেরেছে। ক্যাপ্টেন, আপনিও কিন্তু যথেষ্ট তরুণ। মাত্র ৩০-এর কোঠায় ক্লাইন সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলল। মনে মনে যোগ করল, শুধু স্মৃতিশক্তিটা একটু দুর্বল আর কি। ডান কফিতে একটা চুমুক দিলেন। মাথা নেড়ে তেতো হাসি হাসলেন। ম্যাডাম ডালিকে জিজ্ঞেস করলেন না কেন কিভাবে এত তাড়াতাড়ি পোষণ আয়ত্ত করেন? ক্লাইন ইচ্ছে করে জিজ্ঞেস করল। ডান কফির কাপটা নামিয়ে কপালে হাত দিয়ে বলল, সত্যিকারের একটা নাইটম্যার হতে হবে, কিন্তু ঠিক কি মানে সেটা বুঝলাম না। নাইটম্যার এর ভূমিকায় অভিনয় করো। ব্যাপারটা কেমন যেন অশুভ শোনাচ্ছে। ক্লাইন ভ্রু কুঁচকে একটু চুপ হয়ে রইল। এরপর ডান তার ধূমপানের পাইপটা বের করে শুঁকলেন। ডালি আর আমি একটা বিষয় নিয়ে আলোচনা করলাম।
সিয়ার এর পরবর্তী পোষণ কি ক্লাউন হতে পারে? সেই সিয়ার্স দলের লোকটা যদি মিথ্যে না বলে থাকে তাহলে ডালি একটা মজার অনুমান করেছে। কি অনুমান? ক্লাইন তাড়াতাড়ি জিজ্ঞেস করল। চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। সে একবার ডিভিনেশন করে দেখার চেষ্টা করেছিল ক্লাউন কি সত্যিই সিয়ার এর পরের পোষণ। উত্তরটা ঠিক স্পষ্ট ছিল না, কিন্তু মনে হয়েছিল প্রায় নিশ্চিতের মতো। ডানের গভীর শান্ত ধূসর চোখজোড়া তার দিকে একবার তাকাল। ভাবতে ভাবতে বললেন, সাধারণ একটা সিকোয়েন্স পাথওয়ে ধাপে ধাপে এগোয়, একটা বিশেষ মিল ধরে ধরে এগোয়। যেমন ধরো স্লিপলেস, মিডনাইট পোয়েট আর নাইটমেয়ার, তিনটাই রাতের অন্ধকার আর ঘুমের শান্তি নীরবতার সঙ্গে সম্পর্কিত। পরবর্তী সিকোয়েন্সগুলোতেও একই বৈশিষ্ট্য থাকবে, শুধু শক্তি আর পরিসর বাড়বে। হয়তো রহস্য, বিপর্যয়, ভয়াবহতা, লাল চাঁদ এসবের সঙ্গে যোগ থাকবে। কিছু সিকোয়েন্স পাথওয়ে আপাত দৃষ্টিতে সম্পর্কহীন মনে হয়, কিন্তু ভালো করে বিশ্লেষণ করলে মিল পাওয়া যায়। যেমন অ্যাসাসিন আর ইনস্টিগেটর, দুটোরই মূল কথা হল মানুষের মধ্যে বিপর্যয়, কষ্ট, দুঃখ আর হতাশা ছড়িয়ে দেওয়া। তাই পরের সিকোয়েন্সগুলো এই ধারা মেনে চলবে। ক্লাইন মনোযোগ দিয়ে শুনল, তারপর নিজে থেকে জিজ্ঞেস করল, কিন্তু সিয়ার আর ক্লাউনের মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই। ঠিকই ধরেছ। ডান মাথা নাড়লেন। ডালি মনে করে কিছু সিকোয়েন্স পাথওয়ে আছে যেগুলোতে সম্পর্কটা সম্পূর্ণ ভিন্ন ধরনের। শেষ পর্যন্ত অনেক কিছুই আমাদের অজানা। একটু থামলেন। ডালি বলল, এই ধরনের পাথওয়ে নিচের থেকে মাঝামাঝি সিকোয়েন্সের পোর্শনগুলো বিয়ন্ডারকে সম্পূর্ণ নতুন নতুন ক্ষমতা দেয়। দেখতে একে অপরের সঙ্গে সম্পর্কহীন মনে হয়, কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুতে পৌঁছানোর পর গুণগত পরিবর্তন ঘটে। তখন এই সব বিচ্ছিন্ন ক্ষমতাগুলো একত্রিত হয়ে অদ্ভুত শক্তিশালী একটা কাজ তৈরি করে, যেটায় সবকিছু ঢুকে যায়। মানে পাথওয়ে ধাপে ধাপে এগোয় না, বরং এটা হলো ভাগ করা আর একত্রিত করার সম্পর্ক। ক্লাইন মনোযোগ দিয়ে শুনল, কিন্তু মাথাটা একটু এলোমেলো হয়ে গেল। ডান ডান হাতটা তুললেন। সাধারণ সিকোয়েন্স পাথওয়ের এগোনো অনেকটা শিশুর বড় হওয়ার মতো। বড় হতে হতে লম্বা হয়, শক্তিশালী হয়, ভারী হয়, পরিণত হয়। কিন্তু বিশেষ সিকোয়েন্স পাথওয়েগুলো হলো অনেকটা। এটুকু বলে ডান বুড়ো আঙুলটা তুললেন। এটা সিকোয়েন্স 9। তারপর তর্জনী তুললেন। এটা সিকোয়েন্স 8। ধীরে ধীরে একে একে বাকি আঙুলগুলোও তুললেন। প্রতিটা আঙুল আলাদা, একে অপরের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে মনে হয়, কিন্তু শেষ পর্যন্ত বলতে বলতে ডান মুঠো পাকিয়ে হাতটা শক্ত করে বন্ধ করলেন। এখন বুঝলাম। ক্লাইন হঠাৎ আলোকিত হয়ে গেল। ম্যাডাম ডালির অনুমান আর ক্যাপ্টেনের উপমা, দুটোতেই সে একমত। হয়তো সত্যিই এরকম। সে গভীরভাবে মাথা নাড়ল। সিকোয়েন্স 8 ক্লাউন আর সিকোয়েন্স 9 সিয়ার, সম্পূর্ণ আলাদা, নতুন নতুন ক্ষমতা। আর নাইটহক্সের গোয়েন্দা তথ্য অনুযায়ী সংশ্লিষ্ট সিকোয়েন্স 7 আর সিকোয়েন্স 8 ক্লাউনেরও কোনো মিল নেই। ক্লাইন একটু চুপ করে রইল, তারপর কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কোন ধাপে গেলে এই ভিন্ন ক্ষমতাগুলো একত্রিত হয়ে গুণগত পরিবর্তন ঘটায়? ডান কফিতে আর একটা চুমুক দিয়ে মৃদু হাসলেন। ডালি আর আমি অনুমান করলাম সিকোয়েন্স 4। কেন? ক্লাইনের মুখ থেকে প্রায় অজান্তেই বেরিয়ে গেল। কারণ গির্জাগুলো যেভাবে সিকোয়েন্স ভাগ করে, তাতে সিকোয়েন্স 4 হল উচ্চ সিকোয়েন্সের শুরু। শুধু এই স্তরে পৌঁছানোই নাকি শক্তি আর প্রাণশক্তিতে গুণগত পরিবর্তন আনে। প্রাচীনকালে চতুর্থ যুগে সিকোয়েন্স 4 বিয়ন্ডাররা অর্ধদেবতা বলে পরিচিত ছিল। দুঃখের বিষয়, এই যুগে এমন বিয়ন্ডার অত্যন্ত বিরল। ডান বিষণ্ণ স্বরে বললেন, সিকোয়েন্স 4 থেকে সিকোয়েন্স 1 যদি উচ্চ সিকোয়েন্স হয়, তাহলে নিচের সিকোয়েন্সগুলো কি? ক্লাইন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল। 1000 বছর আগে সিকোয়েন্স 9 থেকে 7 ছিল নিম্ন সিকোয়েন্স, কিন্তু গত কয়েক শতাব্দীতে বিয়ন্ডারদের সংখ্যা কমে যাওয়ায় প্রতিটা গির্জা সিকোয়েন্স 7কে মধ্য সিকোয়েন্স হিসেবে ধরতে শুরু করেছে। ডান নিজেকে ব্যঙ্গ করার ভঙ্গিতে হাসলেন। সিকোয়েন্স 1 আর সিকোয়েন্স 8 নিম্ন সিকোয়েন্স, তারপর সিকোয়েন্স 7 থেকে 4 মধ্য সিকোয়েন্স, আর সিকোয়েন্স 4 আর তার ওপরে উচ্চ সিকোয়েন্স। ক্লাইন মনে মনে পুরো ছকটা ঝালিয়ে নিল। মনের ভেতরে একটা তীব্র আকাঙ্ক্ষা জেগে উঠল। সম্রাট রোজেল একজন উচ্চ সিকোয়েন্স বিয়ন্ডার ছিলেন, তবে সিকোয়েন্স যত উপরে, নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিও তত বেশি। ক্লাইন মনে মনে একটু ভয় পেল, যেন অন্যমনস্কভাবে জিজ্ঞেস করল, গডেসের গির্জায় সিকোয়েন্স 4 এর পোর্শনের নাম কি? সত্যি বলতে আমি জানি না। আমার নিরাপত্তা ছাড়পত্র এতটা উঁচু নয়। ডায়োসিস বিশপ বা নাইটহক্স ডিকন হলে পড়তে পারব। ডান মাথা নাড়লেন, মৃদু হাসলেন। আসলে গির্জার শীর্ষে থাকা 13 জন আর্চ বিশপ আর 9 জন সিনিয়র ডিকনের মধ্যেও অন্তত অর্ধেক সিকোয়েন্স 4 এর নিচে। এটা আমার আশাবাদী হিসেব। আর্চবিশপ ইনসে জ্যাংউইল, যাকে খোঁজা হচ্ছে, সে সিকোয়েন্স 4 এ উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। সিল্ড আর্টিফ্যাক্ট যা সে চুরি যে করেছিল, তার পোর্শনের নাম নাকি গেটকিপার। ক্লাইন মনে মনে ভাবল, তারপর আস্তে জিজ্ঞেস করল, স্লিপলেসের সিকোয়েন্স 5 কি গেটকিপার? না, ওটা স্পিরিট মিডিয়াম এর পাথওয়ে।
সিকোয়েন্স 7A পৌঁছে বিশপ বা নাইট হক্স দলের ক্যাপ্টেন হলে তুমি সেই তথ্য জানতে পারবে। গেটকিপার হল স্পিরিট মিডিয়াম পাথওয়ে এর সিকোয়েন্স 5। মানে কি নরকের দরজার পাহারাদার, নাকি আত্মার জগতের দরজার? ক্লাইন অনুমান করতে লাগল। ঠিক আছে, এখন ওল্ড নীলের কাছে যাও, পড়াশোনা চালিয়ে যাও। ডান হেসে বললেন, আজ রাতের খাবারের কথা ভুলো না। ওল্ড উইলের রেস্টুরেন্টে রিজার্ভেশন দেওয়া হয়ে গেছে। তোমাকে বাকি নাইট হক্সদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেব। ঠিক আছে, টাকা পয়সা রেডি করে এনেছি। ক্লাইন বিব্রত হাসি হাসল। না, দরকার নেই। বোনাসের কথা ভুলে গেছ। মিশন সম্পন্ন করার জন্য বাড়তি পুরস্কার। ডান হাত নাড়লেন। ক্লাইন এক মুহূর্ত অবাক হয়ে রইল, তারপর চওড়া হাসি দিয়ে বলল, ঠিক আছে ক্যাপ্টেন। দরজার দিকে ঘুরে হাঁটতে লাগল। মনে মনে গণনা করল, 3, 2, 1। এহে, ক্যাপ্টেন পেছন থেকে ডাকলেন না কেন? ক্লাইন 1 সংখ্যাটাকে মনে মনে অনেকক্ষণ টেনে ধরে রাখল। কিন্তু ক্যাপ্টেন ডান স্মিথ আর কিছু বলতে ভুললেন না। এটাকে কি বলবে? একটা অলৌকিক ঘটনা। অস্ত্রাগারে ওল্ড নীল এক চোখ তুলে ক্লাইনের দিকে তাকাল। ছেলেটার মেজাজ বেশ ফুরফুরে। আজ রাতের ভোজ নিয়ে বেশি মাথা ঘামাস না। তোমার এখনও অনেক কিছু শেখা বাকি। আরও রিচুয়ালিস্টিক ম্যাজিক, প্রাচীন হার্মেজ, ড্র্যাগনিজ, এলভিশ, আরও কত কি। হ্যাঁ, ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেলে অন্তত 2 ঘন্টা একজন প্রশিক্ষকের সঙ্গে তোমার কমব্যাট ট্রেনিং করতে হবে। কমব্যাট ট্রেনিং? ক্যাপ্টেন তো এই কথা বলেননি। ক্লাইন চমকে উঠল। ওল্ড নীল মাথা নাড়ল, একটুও দ্বিধা না করে বলল, ভুলে গেছেন।